तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। आपका उंगली नीचे करके बात करिए। आई एम स्टैंडिंग आउटसाइड द इलेक्शन कमीशन ऑफिस। हियर इट गोस। निर्वाचन सदन इलेक्शन कमीशन ऑफ इंडिया। Ganesh Kumar must be hearing what I am saying before the media now. Why will BLA2s will not be allowed to be a part of the hearing venues? If they can be a part of the entire SIR process when the enumeration forms were distributed, if they can remain present within the polling station when the votes are being cast, why can't they be a part of the hearing process? What is it that the election commission is trying to hide? Why is it not making the logical discrepancy list public? How can you clean a list by hiding details? Answer me. उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. নমস্কার দর্শক, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। দেখুন দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটা ঘটনাকে কেন্দ্র করে যা শুধুমাত্র একটি রাজনৈতিক বিতর্ক নয়, এটি সরাসরি ভারতের গণতন্ত্র, সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত করা হয়েছে। বুধবার নয়াদিল্লিতে নির্বাচন সদনে যা ঘটেছে তা স্বাধীন ভারতের ইতিহাসে এক উদ্বেগজনক ও লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। একদিকে ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যার দায়িত্ব দেশের গণতন্ত্রকে রক্ষা করা, অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দলের অন্যতম শীর্ষ নেতা তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে প্রকাশ্যে উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের আসল রাজনৈতিক মানসিকতা। ক্ষমতা থাকলেই কি সব সংবিধান প্রতিষ্ঠানকে চাপে রাখা যায়? দর্শক, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন, আমি নির্বাচিত, আমি মনোনীত, আমাকে জবাবদিহি করতে হবে, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, জনগণকে জবাবদিহি করতে হবে আপনাকে, অর্থাৎ নির্বাচন কমিশনকে। শুনেই কথাটা খুব সাহসী মনে হলেও কিন্তু আসল প্রশ্ন হলো, এই বক্তব্য কি কোনো সংবিধানসম্মত? এই বক্তব্য কি গণতান্ত্রিক? উত্তর হলো একেবারেই নয়। দর্শক, ভারতের নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের অধীনে কাজ করে না। এটি কোনো রাজ্য কেন্দ্রীয় সরকারের দপ্তর নয়। এটি কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা সাংসদদের কাছে জবাবদিহি করে না। ভারতের সংবিধান অনুচ্ছেদ 324 স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, দেশের সমস্ত নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধানের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন শুধুমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ। আর যদি কোনো সিদ্ধান্ত নিয়ে কারোর কোনো প্রশ্ন ওঠে, তা একমাত্র বিচারক হলো আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। দর্শক, এখানে একটা মৌলিক প্রশ্ন উঠে আসছে, মনোনীত মানেই কি কম ক্ষমতা সম্পন্ন? মনোনীত মানেই কি রাজনৈতিক নেতাদের অধীনে কাজ করতে হবে? যদি তাই হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি, হাইকোর্টের বিচারপতিরা কি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ কি, তারাও তো মনোনীত। তাহলে কি কোনো সাংসদ বলতে পারবেন আপনি মনোনীত, আমি নির্বাচিত, আমাকে জবাব দিন? না দর্শক, এটাই ভারতের সংবিধানের সৌন্দর্য। নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন তৈরি করেন আর মনোনীত সাংবিধানিক প্রতিষ্ঠান সেই আইনকে রক্ষা করেন। এটাই চেক অ্যান্ড ব্যালেন্স, এটাই গণতন্ত্রের মেরুদণ্ড। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই চেক অ্যান্ড ব্যালেন্স বিশ্বাস করে না। তাদের রাজনৈতিক মানেই চাপ তৈরি করা, হুমকি দেওয়া, প্রতিষ্ঠানকে কোণঠাসা করে দেওয়া। নির্বাচন সদনে বৈঠকে আজ কি ঠিক ঘটেছে সেটা আপনাদের বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে কথা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উঁচু গলায় বলেছেন, আমি নির্বাচিত, আমি মনোনীত, এবং বিজেপির দালাল বলে অভিযোগ করেছেন কোনো এক তৃণমূল সাংসদ। দর্শক, আজ যদি নির্বাচন কমিশন নিরাপদ না হন তাহলে কাল কে নিরাপদ থাকবে? আজ নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলা হয়েছে, কাল কি সুপ্রিম কোর্টকেও বলা হবে? কি পরশু কি সেনাবাহিনীকেও বলা হবে? এই প্রশ্নগুলো আজ শুধু রাজনীতি নয়, এই প্রশ্নগুলো দেশের ভবিষ্যৎ নিয়ে।
তৃণমূল কংগ্রেস বলছে বৈঠকে নাকি 2.5 ঘন্টা ধরে চলেছে, পরিবেশ খুব উত্তপ্ত ছিল, কিছু সাংসদকে নাকি ফ্লাইট ধরতে দৌড়তে হয়েছে। কিন্তু দর্শক, উত্তেজনা তৈরি করলো কে? নির্বাচন কমিশন নাকি তৃণমূল কংগ্রেস? যখন কোনো দল আলোচনার টেবিলে বসেও হুমকির ভাষায় কথা বলে তখন উত্তেজনা হওয়াটাই স্বাভাবিক। এবার আসি আসল বিষয়টিতে, এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। দর্শক, এসআইআর কোনো নতুন প্রক্রিয়া নয়। গুজরাটে হচ্ছে, কেরলায় হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, ছত্তিশগড়ে হচ্ছে, কিন্তু কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন হইচই হয়নি। কোথাও নির্বাচন কমিশনকে আঙুল দেখানো হয়নি, কোনো অভিযোগ করা হয়নি, কোথাও সংঘাতের হুমকি দেওয়া হয়নি। এ রাজ্যে যে তৃণমূল কংগ্রেস যেটা করছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন এত আতঙ্ক, এত ভয় কিসের? উত্তর খুব সহজ, কারণ পশ্চিমবঙ্গে বছরের পর বছর ধরে ভোটার তালিকা নিয়ে যেভাবে কারচুপি হয়েছে, মৃত ভোটারের নাম, ডুপ্লিকেট ভোটারের নাম, একই ব্যক্তির একাধিক ভোটার আইডি, অবৈধ অনুপ্রবেশকারীর নাম, এইসব তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক রাজনীতির ভিত্তি। পরিসংখ্যান বলছে এসআইআর প্রাথমিক পর্যায়ে 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এরপর আরও প্রায় 1,36,00,000 নাম যাচাই হবে। এই সংখ্যাটা শুনেই তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে আজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কোন জাদুকাঠির বলে একদিনে এত নাম শনাক্ত করা হলো? কিন্তু তিনি একবারও বলছেন না এই নামগুলো কি বৈধ ছিল। যদি বৈধ হয় তাহলে যাচাইয়ের আপত্তি কেন? আর যদি অবৈধ হয় তাহলে বাদ পড়লে এত সমস্যা কেন? দর্শক, সত্যিটা হলো তৃণমূল কংগ্রেস স্বচ্ছ ভোটার তালিকা চায় না। কারণ স্বচ্ছ ভোটার তালিকা মানেই ভোট চুরির রাস্তা বন্ধ, ক্ষমতার ভিত নড়ে যাওয়া। এবার আসি BLA-2 প্রসঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন, লিখিত নির্দেশ না দিলে শুনানি কেন্দ্রে BLA-2 থাকবেই, বাধা দিলে সংঘাত হবে। দর্শক, এটা কি গণতান্ত্রিক ভাষা? এটা কি একজন সাংসদের দায়িত্বশীল বক্তব্য? নির্বাচন কমিশন যদি নিয়ম মেনে বলে শুনানির সময় BLA-2 থাকতে পারবে না, তাহলে একজন রাজনৈতিক নেতা কিভাবে প্রকাশ্যে সংঘাতের হুমকি দিতে পারেন? এটা কি আইন মানা হলো, নাকি জোর খাটানোর রাজনীতি হলো? আরও অভিযোগ তোলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হয়েছে, লিখিত নির্দেশ দেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দর্শক, যদি সত্যি বেআইনি কিছু হচ্ছে তাহলে আদালতে যান, প্রমাণ দিন, হলফনামা দিন। কিন্তু তৃণমূল কংগ্রেস আদালতে পথ চায় না, তারা চায় হইচই করে পুরো সিস্টেমটাকে সন্দেহজনক তৈরি করতে হবে। তারা চায় চাপ তৈরি করতে। আজ আর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, রোহিঙ্গা ও বাংলাদেশে অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলের দ্বিচারিতা। বিজেপির পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলা হলে তৃণমূল বলে সব মিথ্যে, কিন্তু যখন নির্বাচন কমিশন যাচাই করতে যায় তখন তৃণমূল বলে ষড়যন্ত্র। দর্শক, যদি লুকোনোর কিছু না থাকে তাহলে এত ভয় কেন? অভিষেক বলছেন 2021, 2024-এর মতো 2026-এও বিজেপিকে হারাবেন। কিন্তু প্রশ্ন হলো, যদি এতটাই নিশ্চিত হয় তাহলে ভোটার তালিকা পরিষ্কার হতে এত আতঙ্ক কেন? ভয়টা কোথায়? ভয়টা ক্ষমতা হারানোর কি? ভয়টা ভোট ব্যাংক ভেঙে পড়ার কি? ভয়টা সত্যটা সামনে আসা? আজ নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা হচ্ছে, আগামীকাল আদালতকেও চ্যালেঞ্জ করা হতে পারে, তারপর সংবিধানকে চ্যালেঞ্জ করা হতে পারে। এই পথেই কি হাঁটবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে? দর্শক, পশ্চিমবঙ্গের মানুষ এখন সব বুঝেছেন। তারা বুঝেছেন কে গণতন্ত্র বাঁচাতে চায় আর কে গণতন্ত্রকে নিজের পকেটে রাখতে চায়। 2026 আসছে, ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে, ভয় কাদের লাগছে তা পরিষ্কার। শেষে একটা কথাই বলবো, গণতন্ত্র কারো দয়ায় নয়, নির্বাচন কমিশন কারো চাকর নয়, আপনাকেই জবাবদিহি করতে হবে এমন কিছু ব্যাপার নয়। ভারতের সংবিধান কোনো দলের সম্পত্তি নয়, আর এই সত্যটাই বাংলার মানুষ আবার প্রমাণ করবেন। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পলিটিক্যাল নিউজ বাংলায়।